দেখেন শেখ হাসিনার পতন হয়েছে, শেখ হাসিনা কিন্তু একটা দানবের মতো একটা বিশাল একটা ক্যারেক্টার কিন্তু ছিলেন। তো ওনার যে পতন হয়েছে, ওনার পতন হওয়ার পর এই জিনিসটা এই যে আপনি কে বলো না যে এরাই মনে করতেছে আমরাই পতন ঘটাইছি, এই এনসিপি যারা নাকি লিডার আছেন এরা মনে করতেছে আমরাই পতন ঘটাইছি। এবং এই কথাটা হয়তো প্রথম দিন তারা ভাবে নাই, তাদেরকে ভাবতে সাহায্য করছেন আবার ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস বলে ফেলেছেন যে ছাত্ররা আমার নিয়োগকর্তা। তার মানে ওনারা ভাবতে শুরু করছেন যে আমি একটা দেশের প্রধান নির্বাহীকে নিয়োগ করতে পারি, তা আমি কতটা পাওয়ারফুল। উনি যখন কোনো অফিসে যান, অফিসের লোকজন বলে ভাই তুমি কে, এই দেশের সরকার প্রধানকে আমি নিয়োগ করি, তো তুমি কে বাবা। তো এই যে প্র্যাকটিসটা আপনি দেখবেন, এদের কথাবার্তা দেখবেন ওরকম কিন্তু। তো এই যে ওরা মনে করছে এখন বয়সটা ভাই যত কথাই বলেন বয়সটা ভাই কম কম বয়স না, তো এখন ওই কম বয়সে হাতে এক লোকের হাতে এত ক্ষমতা আপনি দিয়ে দিচ্ছেন। ওই যে আপনার মনে আছে ওই যে একটা ছেলে যে ধরা পড়লো 5 লাখ টাকা নিয়ে, যে ছেলেটার নাম কি ভুলে গেছে, সে তার না অপু আরেকজন ছিল যে এই করছে আর যাকে প্রথম ধরলো আর কি হ্যাংলা পাতা সেটা, যে ও কি বললো পুলিশের কাছে, ও বলতেছে যে আমি গরিবের ছেলে, এত টাকা দেখে আমার তো মাথা খারাপ হয়ে গেছে। তো এটা তো ওর তো একদম এটা অনেস্ট, কিন্তু অনেক বোধ মানে এই উপলব্ধি এটাই কিন্তু হয়েছে ঘটনা। এখন এদেরও একই অবস্থা হয়েছে। আমার বয়স 29 বছর, আমি পাই গেছি 3টা মন্ত্রণালয়, তো আমি কি ওয়েস্টিন ছাড়া নাস্তা করুম ভাই? এটা হয়? এটা হয় নাকি ভাই? এটাই রিয়েলিটি। আমার নাস্তাও ওয়েস্টিনে, আমি যদি মানে কোনো বিনোদন করি তাও আমি ওয়েস্টিনেই যাবো, তো আমি তো ওই পর্যায়ে চলে গেছি। তো এই জিনিসটা নিজেকে কন্ট্রোল করতে পারে না, এটা বয়সজনিত সমস্যা, এটা হবে। কিন্তু এই বয়সজনিত সমস্যা যদি তাদের থেকে থাকে, এখন যে কারণে মনে করেন আপনি ওনারা তো হাসিনাকে মানে নাই, তো শামসুজ্জামান দুদু কে যে তাকে মানে যে এখনকার জেনারেশন যদি বা জেনজি জেনারেশন যদি অধ্যত হয়ে থাকে, অশ্রদ্ধাপূর্ণ আচরণ করে থাকে এবং গালিগালাজ করে থাকে, তাদের সেটা স্বভাবের মধ্যে থেকে থাকে, তাহলে প্রবীণ যারা রাজনীতিবিদ আছে তাদের আসলে আচরণের ভাষাটা বা কথা বলার ভাষাটা আরো সংযুক্ত হওয়া উচিত, নাকি তাদের সাথে তাল মিলিয়েই তাদের চলা উচিত? কোনোভাবেই অশ্লীলতাকে উচ্চগ্রামে নিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। কোনোভাবে একটা খারাপ জিনিসকে খারাপভাবে মোকাবেলারও কোনো সুযোগ নাই। যারা তরুণ যুবক কিছু ভুল করতে পারে, আমার পছন্দ নাও হতে পারে, তার কাছে এটা স্বভাবসিদ্ধ মতো হবে, বয়সের কারণেই ওই ধরনের ভাষা ভঙ্গি উচ্চারণ থাকতে পারে। কিন্তু জবাবটা যেটা প্রবীণ বললেন না, যারা অভিজ্ঞ তাদের সেভাবেই দেওয়া উচিত বলে আমার কাছে মনে হয়। কারণ ওরা হয়তো বুঝতে পারছে না, যারা ছাত্র অবস্থায় না তাদের ভাষা ভঙ্গি একটু উদ্ধত্ত থাকে। আমরাও ছিলাম যখন এরশাদ বিরোধী আন্দোলনে, আমরা ছাত্র বিশ্ববিদ্যালয়ে ছিলাম, লড়াই কে করছে। এমন অনেক শব্দ সেই সময় যদি আজকের মতো সোশ্যাল মিডিয়া যেমন অ্যাক্টিভ, তখন যদি মোবাইল থাকতে হয়তো কেউ রেখে দিলে এখন সেটা অনেকেই মনে করতে এটা অশ্লীল, কিন্তু সেই সময় এটা কৃতিত্ববান বলে, মানে সরকারকে এভাবে গালি দিচ্ছে এভাবে, কারণ সেই সময় তো এরশাদ খুব ক্ষমতাশালী এবং সামরিক বাহিনীর ভিতরে। কিন্তু এই 24-এ যারা মানে প্রথাগত নিয়মে এসছে, তারা খুব বেশি সময় নিতে চায় নাই। মানে গণঅভ্যুত্থানে শুধু তারাই ছিল, তারাই করেছে, 1 মাসের মধ্যে সব কিছু তো উল্টাপাল্টা করে ফেলছে। এই ভাবনাতেই আমার কাছে মনে হয়েছে তারা কিছুটা বিপদগামী হয়ে গেছে। এটি একটি 16 বছরের প্রচেষ্টা, এটি শুধু রাজনীতিবিদ ছাত্র সংগঠন না, শ্রেণী পেশার মানুষও, সকল মহল এর জন্যে কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, জেল খেটেছে, মামলা হয়েছে। পলিটিক্যাল পার্টি তো হয়েছে, 60 লক্ষ আসামি, তার অধিকাংশই হয়তো পলিটিক্যাল পার্টি, কিন্তু অন্য শ্রেণী পেশার মানুষ ছিল না, এটা আপনি বলতে পারবেন না। এর ধারাবাহিক রূপটা হচ্ছে 1 মাস, এটা জনবিস্ফোরণ। আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি এইভাবে বলতে পারি যে একটা মেয়ে যখন সন্তান সম্ভব হয়, সে তার 9টি মাস বা 10টি মাস যে কষ্টটা স্বীকার করে, আর সে যখন নার্সিংহোমে গিয়ে তার সন্তানকে কোলে নেয়, আর সন্তান যে কোলে দেয় সে নার্স যদি মনে করে তারই কৃতিত্ব সবটা, তাহলে এই 9 মাসে না 10 মাসের তো কোনো মূল্যায়ন হবে না আমার বিবেচনায়। এটা একটা ধারাবাহিক রূপ। কিন্তু আপনার মনে হয় যে এই ছেলেরা বা ছাত্ররা যদি ওই সময় আন্দোলন এত তীব্রতর জায়গায় বা এদিকে না নিয়ে যেত কোটা আন্দোলনকে, তাহলে এত সহজ মানে আমি একটু বলে দিই, এখানে সকল ছাত্র সংগঠন ছিল, আপনাদেরও ছিল, আপনার না সকল ছাত্র সংগঠন তাদের ব্যানারটা রেখে গেছে। সকল মানে শ্রমিক, কৃষক, রাস্তার কুলি মজুর,
ছাত্র বয়সের যারা যুবক এর সঙ্গে ছিল। কিন্তু তারপর আপনি কেন বলেন? আমি সবাই বলি, ছিল, আমি প্রশ্নটা না না তারপর আপনি আমি করতে এটা পারবেন। শেষ করে দিই, হ্যাঁ। আমি শেষ করে দিই, তাহলে আপনার যে জিজ্ঞাসাটা তো লাগবে না। সামগ্রিকভাবে যখন চিন্তা করতে পারছি না, তখন বিচ্ছিন্ন একটি গ্রুপ মনে করছে সবকিছু তো তার, সে তখন মানে অপ্রতিরোধ্য হয়ে যাচ্ছে। এমন এমন ল্যাঙ্গুয়েজ, এমন এমন ভাষা, মনে হচ্ছে সে না জন্মালে, সে না এই আন্দোলনে না থাকলে এটা কোনোভাবেই হতো না। কেউ কেউ বলেছে যদি না হতো এই আন্দোলনটা, তাহলে আপনারা কি করতেন? জেল খাটতো। আপনারা যদি এই আন্দোলনে না থাকতেন, লড়াই আর হয়তো দীর্ঘতর হতো, কিন্তু হতো না এটা ভাবার তো কোনো। 24 বছরের লড়াইটা শেষে এসে মুক্তিযুদ্ধে দাঁড়িয়েছিল, এই তো। আর 54 বছরের লড়াইটার মধ্যে এই 24-এর গণঅভ্যুত্থানই তো প্রথম এবং শেষ না, তার আগে তো অনেক লড়াই সংগ্রাম ছিল। সেই জন্যে কোনো গণঅভ্যুত্থানে, আমাদের তো একটা গণঅভ্যুত্থান না, 3টা, সে কোনো গণঅভ্যুত্থানে কেউ 26-27 বছরে গিয়ে মন্ত্রী পদমর্যাদায় 3টে-4টে মিনিস্ট্রি নেয় নাই। এই যে ঘটনাগুলো হয়েছে, আরে ভাই আপনি ইন্টারমিডিয়েটের ছাত্র, এখন ওই কি স্বাস্থ্য মন্ত্রণালয়ে গিয়ে তাদের বিশেষজ্ঞ পর্যায়ে যেখানে বসেছে তাদের বক্তব্য দেওয়ার চেষ্টা করছে। এটা কি গ্রহণযোগ্য? আপনি তাদেরকে বসাই দিয়েছেন ওখানে। আগে আপনি ম্যাট্রিক পাস করেন, ইন্টারমিডিয়েট পাস করেন, অনার্স পড়েন, এইভাবে তো একজন আস্তে আস্তে বিসিএস কমপ্লিট করে। পলিটিক্সও চাই। হঠাৎ করে গিয়ে আপনি মন্ত্রী পরিষদে চলে গেলেন, এটা না না, আমি এই জন্যই বলছি। আমি প্রশ্নটা রাখি যে সবকিছুর মধ্যে সকল ছাত্র সংগঠন ছিল, এটা সত্য। কিন্তু যখন আসলে শেখ হাসিনার পতন হলেন, তারপরে হচ্ছে পুরো দেশটা এক ধরনের অভিভাবকহীন হয়ে গেল 3 দিন 4 দিনের মতো, এবং এই সরকার গঠন প্রক্রিয়া থেকে শুরু করে, প্রধান বিচারপতি হটানো থেকে শুরু করে, বিচারক প্যানেলদের সরানো থেকে শুরু করে, যেসব মব হয়েছে বা কেউ হটায় নেই, সবাই ওই কি বাইতুল মোকাররমে ইমাম সাহেব পর্যন্ত, খতিব সাহেব পর্যন্ত পালাইছে, কেউ হটায় না। না না, আমরা সুপ্রিম কোর্টে যে মবটা দেখেছি বা সুপ্রিম কোর্টে যে আন্দোলনটা দেখেছি, হাসনাত আব্দুল্লাহ সেটা নেতৃত্ব দিয়েছিলেন। প্রধান বিচারপতি সেদিন পুরো কোর্টের সভা ডেকেছিলেন বলে, জুডিশিয়াল কু হবে বলে তাকে নামে ফেলা হলো। সেখানে কিন্তু আমরা জুডিশিয়াল কু হবে বলে না, এটা আবার ভুল হবে। সেটা হচ্ছে যে ওই ঘটনাটা স্বৈরতন্ত্রের অংশীদার হিসেবে তারা চিহ্নিত ছিল। হ্যাঁ, যদি স্বৈরতান্ত্রিক না হলে আমাদের অনেক জাস্টিস আছে ইতিহাসে বিখ্যাত এবং গ্রহণযোগ্য পর্যায়ে আছে, কিন্তু এরা তো স্বৈরতন্ত্রকে লালন করেছে। কিন্তু ওই সময়টাতে আমরা কিন্তু এই ছেলেদের মব জাস্টিস বলতে পারবো না, ওই এই ছেলেদেরকে আমরা ওই জায়গাটাতে দেখেছি। না এই ছেলেগুলোকে আমরা মব জাস্টিস হিসাবে এই বিচারপতিদের পাল্টা দাঁড় করালে ভুল হয়ে যাবে। তাহলে এই কারণে ভুল হয়ে যাবে যে এই যে জাস্টিসরা নট দ্য মার্কিট ছিল, এরা এমন অনেক রায়ের সঙ্গে যুক্ত ছিল যেগুলো বিচার বলে না, সরাসরি খুন বলে। ওইটার ক্ষেত্রেই তো আমি বললাম যে তাদের সরানোর ক্ষেত্রে তো এই ছেলেরাই সামনে এগিয়ে এসেছিল, তখন আমি তাদেরই দেখেছি আমরা, তাই না? কাজে আন্দোলনের পর যেসব বড় বড় পরিবর্তনের দিকে তাদের আমরা দেখেছি, তখন কিন্তু বিএনপি, ছাত্রদল, অন্যান্য সংগঠনের ছাত্রদের এর ভিতরেই ছিল। অবশ্যই এর ভিতরে, শুধু বিএনপি ছাত্রদল না, সকল ছাত্র সংগঠন, সকল রাজনৈতিক অংশীদার এর মধ্যেই ছিল। আলাদা করে যদি আলাদা করে দেখেন যে সব নামগুলো, এর ভিতরে অনেক নাম বলবো ছাত্রলীগ, এবং ছাত্রলীগের মধ্যে তারা শিবির হিসাবে ছিল, তারা নিজেরাই দাবি করছে। মাসুদ কামাল, আমাদের আসলে যে জায়গাটা আছে সেটা হচ্ছে যারা এই সকল কিছু একটা সংস্কারের মধ্যে দিয়ে গিয়েছিল, অনেক দুর্নামের ভাগিদার হয়ে তারা এখন হিরোর জায়গায় নাই, কথা মতো আর কি, সবার রাজনৈতিক দলগুলির কথা মতো। এই যে তারা নাই, কিন্তু তারা একটা ধাপে ধাপে একটা জায়গায় যেতে চাইছিল, নির্বাচনের দিকে হোক, সংস্কারের দিকে হোক, সব দিকে হোক, এবং তারা হঠাৎ করে সকল রাজনৈতিক দল থেকে কেমন জানি বিচ্ছিন্ন হয়ে গেছে। এটা কি আপনার মনে হয় যে তারা আসলে বিচ্ছিন্ন, নাকি অন্য রাজনৈতিক দলের সাথে তাদের সম্পর্কটা আছে? বুঝিনি আপনার প্রশ্নটা হচ্ছে এই যে এনসিপির কথাই আমরা ধরি, বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা আছে, তারা হচ্ছে হিরো হতে পারলো না, এমন একটা ব্যাপার প্রচলিত আছে যে তারা শেষ পর্যন্ত হয়ে ওঠে নাই, এবং সকল রাজনৈতিক দলের সাথে তাদের বিভেদ আছে। এটা বলা হয় যে সবাইকে তারা নাড়িয়েছে, মানে যে শব্দটা প্রচলিত, এই কারণে সকল রাজনৈতিক দলের সাথে তাদের একটা দূরত্ব তৈরি হয়ে গেছে শেষ পর্যন্ত। আসলেও তারা ছন্ন ছাড়া বিচ্ছিন্ন একটা দলে পরিণত হয়েছে, নাকি আসলেও তারা বাংলাদেশের রাজনীতিতে এখনো গুরুত্বপূর্ণ ভূমিকায় আছে? তারা অপ্রাসঙ্গিক হয়ে যায় নাই, তাদের তো একটা ভূমিকা ছিল, এবং তাদের একটা বৈশিষ্ট্য কিন্তু আছে। বৈশিষ্ট্যটা কি? আমি কিন্তু তাদের চিন্তা ভাবনা যখন দেখি, তাদের বিভিন্ন রকম মানে আপনার কথাবার্তা শুনি, আমার কাছে কিন্তু মনে হয় তারা বেশ পড়াশোনা করা এবং গোছানো, কোনো সন্দেহ নাই। তাদের মধ্যে এক ধরনের অসহিষ্ণুতা কাজ করছে, এটা হলো আমার বিবেচনা আর কি। হঠাৎ করে মানে অসময়ে অনেক কিছু পেয়ে যাওয়ার
যাওয়ার কারণে এটার ভার তারা বহন করতে পারে নাই, যে কারণে তাদের মধ্যে এই কাজটা বেসিক্যালি আসলে এই স্টুডেন্টগুলির সম্ভাবনা, এই সম্ভাবনাটাকে নষ্ট করেছে ডক্টর ইউনূস নিজে, একদম নিজে হাতে এদেরকে সে নষ্ট করছে। এবং উনি নষ্ট করেছেন ওনার স্বার্থে, ওনার ব্যক্তিগত কিছু স্বার্থ ছিল, সেই স্বার্থে এদেরকে ব্যবহার করেছে এবং এদেরকে নষ্ট করে দিয়েছে, একদম শেষ করে দিয়েছে। কি স্বার্থ ছিল ডক্টর ইউনূসের? অনেক স্বার্থ। দেখেন, একটা হলো মানে জাতীয়, ওনার ব্যক্তিগত স্বার্থ, এক হলো আন্তর্জাতিক স্বার্থ। উনি যে ক্ষতিটা করছে, এখন এটা বলতে গেলে একটু সময় লাগবে, কিন্তু আপনি যদি আমাকে ছোট করে যদি বলেন। ছোট করে বলতে গেলে বড় কথা বলা যাবে না, তাহলে আমি সংক্ষেপে বলি। সংক্ষেপে বলে উনি এই পার্টিটার গায়ে একটা ট্যাগ লাগাই দিচ্ছে, আমি বলেছি দল করতে করতে, যে কারণে এদের গ্রহণযোগ্যতাটা একদমই মানুষের মধ্যে নাই হয়ে গেছে। দ্বিতীয় যে জিনিসটা হয়েছে, এদের হাতে অপরিমিত ক্ষমতা দিয়ে দিয়েছে, লিখিতভাবে দেয় নাই, কিন্তু তারা ক্ষমতাটা পেয়েছে, পেয়ে তাদের মাথা খারাপ হয়ে গেছে। এবং যে কারণে তারা করেছে কি, যেমন সচিবালয়ে সাংবাদিকরা ঢুকতে পারে না, ওরা ঢুকতে পারে। তো ওরা ওখানে যে কী করে তদবির করেছে, ডিসি বদলে, অনেক ডিসি বদলে হয়েছে এদের সুপারিশের কারণে, এদের মাধ্যমে। এরা কি জানে কাকে কোথায় ডিসি দিতে হবে, তো ওখান থেকে তারা কিন্তু অনেক সুযোগ সুবিধা পেয়েছে। তো এইগুলো তাদের দিয়েছে, তাহলে ট্যাগ লাগানোর কারণে জনগণের কাছে তারা বিচ্ছিন্ন হয়ে গেছে। আর এইগুলির কারণে তারা তাদের চরিত্রটাকে ধরে রাখতে পারে নাই, যে কারণে এই সব মিলিয়ে সাধারণ মানুষের কাছে তাদের গ্রহণযোগ্যতা কমে গেছে। তারা যদি এর থেকে বেরিয়ে আসতে পারতো, তাহলে কিন্তু তাদের এখনও সম্ভাবনা আছে। এই দলের যে গঠন প্রক্রিয়া, যেভাবে তারা তাদের যে মানে বিভিন্ন রকম লিটারেচার আমি যা দেখি, যেভাবে তারা করতেছে, চাঁদা সংগ্রহ করছে, এগুলো কিন্তু আমার কাছে ভালো মনে হয়, ইউনিক মনে হয়। কিন্তু দলের হয়তো দু একজন লোক এটা মেনটেন করে, বাকিরা কি করে? বাকিরা তো করে না, এবং তারাই পাওয়ারফুল আবার। কাজে এই সব মিলিয়ে সাধারণ মানুষের তাদের কোনো ভালো আপনার কি মনে হয়েছে তারা এত পাওয়ারফুল যে সেনাবাহিনীকে নিয়েও কটূক্তি করতে পারে, গোয়েন্দা সংস্থা নিয়েও কটূক্তি করতে পারে? মানে পাওয়ারের জায়গাটা কি এত দূর গেছে, নাকি এটাও তাদের একটা অপরিপক্কতা? না, এটা পাওয়ারের জোরেই তারা গেছে, পাওয়ারের জোরেই গেছে, তাদের এই পাওয়ারটা আছে। ধরেন আমি একটা কথা বলি আপনাকে, আমি রাষ্ট্রের কোনো একটা প্রতিষ্ঠানকে নিয়ে একটা মন্তব্য করলাম, এখন ওই প্রতিষ্ঠানটা কিন্তু আমার প্রতি অ্যাকশনে আসবে না, অ্যাকশনে আসতে হবে গভর্নমেন্টকে বলছে তুমি কাজটা ঠিক করো নাই, বলে নাই তো। ডক্টর ইউনূস আমাদের ডেকে বলেছে তুমি কাজটা ঠিক করো নাই, বলে নাই তো। উনি এটা এনজয় করেছেন, এই দেখি কি হয়। ওদেরকে বলছে দেখছো তো পোলাপান দিয়ে তোমাদেরকে বেইজ্জতি করাইলাম, সিম্পল। উনি এটা করেছেন। এখন উনি বুঝতে পেরেছেন যে এদের দ্বারা ওনার কাজ হবে না। দেখেন, যে সমস্ত তত্ত্বাবধায়ক গভর্নমেন্ট বাংলাদেশে আসছে, তাদের মধ্যে যে তত্ত্বাবধায়ক গভর্নমেন্টগুলো বিতর্কিত হয়েছে, তাদের মধ্যে ওনার গভর্নমেন্ট একটা, আর ছিল 111 গভর্নমেন্ট, আর বাকি আগেরগুলো কিন্তু কোনো বিতর্ক ছিল না। তো বিতর্কিত তত্ত্বাবধায়ক গভর্নমেন্ট যখন থাকে, তারা কি করে? তারা কিন্তু একটা সেফ এক্সিট খুঁজে। আমার যখন দায়িত্ব শেষ হবে, তখন কি আমি ঠিকঠাক মতো বেরিয়ে যেতে পারবো? 111 গভর্নমেন্ট কিন্তু আওয়ামী লীগের সঙ্গে আগে সেই সেফ এক্সিটের ব্যবস্থাটা করে নিচ্ছে, যে আমার কিন্তু যাওয়া থাকার ব্যবস্থা করে দিয়ে। আওয়ামী লীগ গভর্নমেন্ট ক্ষমতা করছে, মাসুদ্দিন এই বানাইছে, হাই কমিশনার বানাইছে, মইনুর আহমেদকে বাইরে চলে গেছে, সব সে ব্যবস্থা করে দিয়েছে। কিন্তু এখন এই ইউনূস সাহেবের সরকার দেখেছে যে আমার তো সেফ এক্সিট কই, এখন এই পোলাপান তো পারবে না, এই পোলাপান সে গ্রহণযোগ্যতা নাই। অগত্য পোলাপান মাথার উপর থেকে হাত সরাই নিয়ে এখন সে বিএনপির তোর ইয়েতে ঘাটে নৌকা ভিড়াইছে। যদি বিএনপি এখন যা বলবে সে শুনবে যে ভাই তোমরা আমাকে একটা সেফ এক্সিট দিও। বিএনপি কি করবে এটা বিএনপির ব্যাপার, আমি জানি না, কিন্তু উনি চেষ্টা চালাচ্ছে, এটা তো দৃশ্যমান, তাই না? এখন দেখছি, এবং যে তীব্র আক্রমণাত্মক আমরা বাচন দেখছি, গালিগালাজের পর্যায়ে চলে গেছে, একজন আরেকজনের প্রতি অশ্রদ্ধার জায়গা। এটা শামসুজ্জামান দুদু বলছেন যে এটা শুধুই মাত্র রাজনৈতিক এবং পরিবেশ পরিস্থিতির জন্য হচ্ছে। আপনার কি মনে হয় তাই, নাকি এটা আসলে সামনে আরো বিভক্তি তৈরি করে? না, সামনে এটা ডিপেন্ড করবে কি জানেন, যেমন ধরেন প্রথম দেখেন একটা মব হচ্ছে, সরকারের একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা বলতেছে এটা প্রেশার গ্রুপ, মানে এর চেয়ে বেশি প্রশ্রয় আর আপনি কিভাবে দিবেন? এবং যে বলছে তাকে কেউ কিছু বলছে না। তো এই যে মবকে যে আপনার মানে একজন প্রাতিষ্ঠানিকীকরণ করা, এই প্রবণতাটা থাকলে এগুলি চলবে। বলা যায় যে অমুকের বাড়ি ভেঙে ফেলাও, প্রকাশ বলা যায়, তাকে কেউ কিছু বলে না। তো এটা যখন থামবে, যখন দেশে আইনের শাসন তৈরি হবে, সৃষ্টি হবে, তখন দেখেন একজন নারীকে আমি যদি একটা গালি দিই, আমাদের আইন বলে আমাকে আটকানো যাবে, বলে না? তো সেই আইনটাকে আপনি প্রয়োগ করতেছেন? প্রয়োগ তো করতেছেন না। তো দেশে যে সরকার আছে এটা তো আইন প্রয়োগ করে না, এটা সুবিধা বুঝা করে, কারোর জন্য করে, কারোর জন্য করে না। তো যখন এরকম হবে তখন তো হবে না। আইনের শাসন কি আছে? এই যে বিচারক বলেছেন, বিচারপতি বলতেছেন আইনের শাসন তারা যে ঠিক আছে, যারা গেছে তারা তো খুব খারাপ ছিল, তারা চলে গেছে। যারা আছেন তারা কি ঠিক আছেন?
যদি ঠিক থাকে না, আপনি আমায় অত কিছু বলা দরকার নেই, আমি মাথার থেকে ধরি। ডক্টর ইউনূসের যে মামলাগুলি প্রত্যাহার করা হলো সেগুলো কি আইনানুগ প্রক্রিয়া হয়েছে? সিম্পল আমার এই কথাটা জবাব ডক্টর ইউনূস দেখ, হয়েছে? তাহলে উনি যদি নিজেই আইনকে ওনার মতো করে ব্যবহার করেন তো অন্যরা কেন করবে না? ওনাকে তো এক্সাম্পল তৈরি করতে হবে, এক্সাম্পল তো তৈরি করতে হবে। উনি কি এক্সাম্পল তৈরি করতে পারছেন? পারেন নাই তো, পারেন নাই। আমি একটা ঘটনা বলি, আমি একটা সিম্পল ঘটনা বলি। ডক্টর ইউনূসের সেই 666 কোটি টাকার যে মামলাটা, রায় তো হয়ে গেছিল, এখন রায় লিখবে, লিখার আগেই এর মধ্যে সরকার চেঞ্জ হয়ে গেছে। এখন বিচারক রায় লিখতে করেন, বিব্রত বোধ করতেছেন কেন? কেন? তাহলে আগের রায়টা ঠিক ছিল না? ওই যে আগের রায়টা ঠিক না থাকে ওই বিচারকই তো, এটা তো অন্য আদালত না। তাহলে ওই বিচারক তাহলে এখন বিচার কিভাবে করে? ঘটনাটা কি ভাই? তো এটা তো হলো না। তার মানে ওইটাকে আমি আমার জায়গায় অপছন্দটাকে আমি সরাই দিলাম, তাকে রাখলাম, এখানে আমার অনুকূলে আমি সব নিয়ে নিলাম। তো এই যে বিষয়টা, এই যে প্র্যাকটিসটা, এই প্র্যাকটিসটা আপনি করবেন, আমি দেখবো, আমি কিছুই বুঝবো না। আমি কি ভাত খাই না? আমি তো ভাত খাই রে ভাই। তো আমি যখন এটা দেখবো তখন বলতে আমিও করি, উনিও করুক, সবাই করুক। এখন এটা চলছে। যখন আইনের শাসন কায়েম হবে দেশে, যদি সেরকম শাসন কখনো কায়েম হয়, এগুলি কিচ্ছু থাকবে না। শামসুজ্জামান দুদু, আপনাদের দল থেকে মানে বিএনপি থেকে অনেককে আমরা কারণ দর্শানোর রুচি দেখেছি, আগেও দেখেছি, বরকতুল্লাহ বুলুরকে দিতে, ফজলুর রহমানকে দিতে দেখছি। মনে হচ্ছে একটা কঠোরতা অবলম্বন করা হচ্ছে, অন্তত প্রশ্ন মানে শব্দ প্রয়োগের ক্ষেত্রে বা সকল কিছুর ক্ষেত্রে। বিএনপির এই যে অবস্থান, এবং আপনি বলছেন রাজনৈতিক বক্তৃতার ক্ষেত্রে এইসব শব্দ আসতে পারে, অনেক ভাষা আসতে পারে, কারণ অনুসারীরা সেটা শ্লীলতার মধ্যে থেকে। এখন বিএনপির এই অবস্থানটা কি আপনারা সবাই একমত? আমরা তো গণতন্ত্রের জন্যে দীর্ঘ একটা লড়াই, আগেরটা বাদ দিই, 16 বছর থেকে যে লড়াইটা, আমাদের নেত্রী 6 বছর মানে একেবারে মিথ্যা মামলায়, সাজানো গোজানো মামলায় 6 বছর জেলে ছিলেন। অবস্থার পরিবর্তন না হলে 10 বছরই তাকে জেলে হয়তো মৃত্যু হতে পারত, আল্লাহ রক্ষা করছে। এইরকম অসংখ্য ঘটনা আছে। আমি মনে করি বাংলাদেশের সম্ভাবনা, সেটা গণতান্ত্রিক রূপান্তরের যে জায়গাটা আমরা পাইছি, অর্থাৎ স্বৈরতন্ত্রের পতনের মধ্য দিয়ে, সেই গণতন্ত্রের রূপান্তরে আমরা যাব নাকি সেটা ধ্বংস করব। অর্থাৎ মব সংস্কৃতি এটা কোনোভাবেই আইনগত কোনো ঘটনা না। আমি এটা বিচার করলাম, ঘোষণা করলাম, শাস্তি দিলাম, এটা আমি বা আমার একটা উপদল, এটা কোনো আমরা শুরু থেকে আমার দল বিএনপি এই মবতন্ত্রের বিরুদ্ধে কথা বলছে এবং ভূমিকাও রেখেছে কোনো কোনো ক্ষেত্রে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যারা এখন প্রশাসনে আছেন, শীর্ষ ব্যক্তি হিসাবে ডক্টর ইউনূস সাহেব, তিনি রাজনীতির লোক না, তিনি শুধু ব্যবসাদার না, বিশ্বব্যাপী ব্যবসা করে বেড়ান। তিনি আমার কাছে মনে হয়েছেন যিনি এই সরকার দ্রুত যদি আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই, তাহলে সেটি হচ্ছে নির্বাচনের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া, এবং তারাই তাদের নেতা নির্বাচন, তারাই তাদের সরকার নির্বাচন করতে পারবে। আইনের শাসন প্রতিষ্ঠার একটা সম্ভাবনা তৈরি হবে। কিন্তু আমরা যদি সেই দিকে না যাই, অর্থাৎ গণতান্ত্রিক সংস্কৃতি প্রতিষ্ঠার উদ্যোগ না নিই, অর্থাৎ হঠাৎ করে আপনি কিছু পেয়ে যাবেন, এটা যদি আমরা চিন্তা করে থাকি, যেমন আপনাকে খুব একটা পরিষ্কার কথা বলি, এখন আমি আন্দোলন করেছি, আমি গত সময়টাকে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা হিসাবে তাহলে আমার গণতান্ত্রিক সিমটম থাকতে হবে। সেই সিমটম আপনার বিচার অঙ্গনে থাকতে হবে, সর্বক্ষেত্রে রাজনৈতিক ক্ষেত্রে থাকতে হবে। কিন্তু আমার শ্বশুরকে যদি আমি মনে করি উপযুক্ত, যদি সত্যিকার উপযুক্ত হয়, তাকে আমি প্রদান করতে আমি দ্বিধা করব না। কিন্তু শুধুমাত্র আমার শ্বশুর হওয়ার কারণেই তাকে এমন একটা জায়গায় আমি নিয়ে যাচ্ছি যে জায়গাটা খুব বিতর্কিত হতে পারে। আমার আন্দোলনে বা আমার নেতৃত্বে আমার ভূমিকা আছে বলে আমি তাকে প্রতিষ্ঠা করছি। বরঞ্চ এটা না হয়ে আমার এই আত্মীয়কে বাদ দিয়ে যদি অন্য লোককে জায়গায় প্রতিষ্ঠা করতে পারতাম, তাহলে নেতা হিসাবে সত্যিকারে তার ভূমিকা মানুষ শ্রদ্ধার চোখে দেখত। সেই জিনিসটা এখন কিন্তু আমি আজকের ঘটনার প্রেক্ষিতে বললাম, আমি কাউকে অশ্রদ্ধাও করছি না বা তার ভূমিকা রাখছে, কিন্তু এটা কেউ ভালো চোখে দেখছে এটা আমার কাছে মনে হয়নি। নিশ্চয়ই। এবং এই নেতা হয়ে ওঠার ঘটনাটা, সেটাই সবাই বলছে যে ক্ষমতা থাকলে সেটা স্বজনদের সেটাতে ভাগ দিতে হবে। হাসিনার সঙ্গে এখনকার নেতাদের পার্থক্য থাকতে হবে তো, তার পরিবারই এটা গ্রাস করছিল, এখন আমাদের পরিবারগুলো এগুলো গ্রাস করবে, এটা তো হয় না, হইতে পারে না। এটাই হচ্ছে কথা। এবং শুরু করতে চাই মাসুদ কামালকে দিয়ে। পরপর আসলে কবে থেকে শুরু হয়েছে হয়তো আমরা দিনক্ষণ হিসাব করতে পারি না, কিন্তু ইদানিং বা আজকাল এটি এত চরম পর্যায়ে পৌঁছেছে, একে অন্যের প্রতি
অশ্রদ্ধা করে কথা বলা, কঠোর ভাষায় কথা বলা, সমালোচনা করা, গালিগালাজও এবং অন্তর্ভুক্ত হয়ে গেছে। ঠিক কী কারণে রাজনৈতিক নেতারা এত অসহিষ্ণু আপনার মনে হচ্ছে? দেখেন, প্রথমত যে রাজনৈতিক দলগুলো তো ভিন্ন ভিন্ন এজেন্ডা নিয়ে কাজ করেন, তাদের পলিটিক্সও ডিফারেন্ট, কাজেই তাদের মধ্যে এক ধরনের আগের মতো ঐক্য থাকবে না, এটাই স্বাভাবিক। কিন্তু মানে পারস্পরিক যে বিরোধগুলো, সেগুলো প্রকাশের ভঙ্গিটা, প্রকাশের যে মানে আপনার আপনার যে নমুনাগুলো আমরা দেখছি, এগুলো মাঝে মাঝে অশ্লীলতার পর্যায়ে পৌঁছছে। এটা হলো জানেন, এটা একটা কালচার, আসলে এটা আসলে একটা কালচার। এই কালচারটা হলো যে এই কালচারটাকে কিন্তু বিভিন্নভাবে আমি মনে করি গত 1 বছরে মানে এটাকে নার্সিং করা হয়েছে, যে এটা তোমরা করো, আমরা যেটাকে মব কালচার বলছি। আপনি দেখেন, আমরা গত মানে হাসিনা চলে যাওয়ার পর থেকেই মানে যে কাউকেই যে কোনো সময় যে কোনোভাবে গালাগালি করা যাচ্ছে, এবং কেউ কোনো প্রতিবাদ করার সাহস পাচ্ছে না, পুলিশও কোনো প্রতিবাদ করার সাহস পাচ্ছে না। পুলিশ প্রতিবাদ করলে পুলিশকে বলা হচ্ছে যে স্বৈরাচারের দোষর, এবং স্বৈরাচারের দোষর বলে আপনাকে যদি পিটানো হয় আপনার কেউ ফিরাতে আসবে না। তো এটা কিন্তু আমরা দেখে আসছি। এখন এটা দেখে আসতে আসতে এখন এটি প্র্যাকটিস। যেমন গতকালকে আমরা দেখলাম যেটা অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেবের বাসার সামনে, আমরা ওটা তো কিছু ভিডিও দেখলাম, একজন নারীকেও দেখলাম কি মানে যেভাবে উনি কথা বলেন, স্লোগান দিলেন, এটা তো আমরা উচ্চারণ করতে পারবো না। তো বাট উনি তো অবলীলায় বলছেন এটা। তো এই কালচারটা কেউ কেউ বলছে এটাই নাকি জেনজি নাকি বলে, এটা নাকি ওদের এটাই নাকি স্টাইল, যে মানে ওরা এইভাবেই বলবে। যদি হয় হতে পারে, আমরা তো এটা বুঝবো না, আমরা মানে প্রাচীনপন্থী লোক। তবে আমাদের না, আমরা আসলে মানে ব্যাপারটা নিতে পারি না। আমার মনে হয় যে প্রতিবাদের ভাষা মানে অশ্লীল হলেই প্রতিবাদ তো জোরালো হয়, এটা আমি মনে করি না। এটা নানাভাবেই আপনি প্রতিবাদ করতে পারেন। আর এই নিউসেন্স ক্রিয়েট করা যেটা, এটার মধ্যে কী আছে আমি জানি না। আবার মনে করেন, আমি রুমিন ফাহানের ঘটনাটাও দেখলাম আজকে, এটাও আমি দেখলাম যে ওনার আসলে যে জিনিসটা হয়েছে ওখানে ইলেকশন কমিশনের মধ্যে ধাক্কাধাক্কি। প্রথম আলো একটা ভিডিও দেখলাম, একটা মানে ভদ্রলোক পাঞ্জাবি পরা, দাড়িওয়ালা, টুপি পাথর, উনি দেখলাম যে পেছন থেকে যে রুমিন ফাহানাকে টান দিলেন। টান দেওয়ার পর অনেক লোক থেকে ফেরানোর চেষ্টা করলেন। দেখেন, এটাকে কেন্দ্র করে আবার হাসনাত আবদুল্লাহ অনেক কথাবার্তা বললেন। এখন এগুলো বললে হয় কি, মানুষের তো ধৈর্যেরও একটা সীমা আছে, কিন্তু তারপরেও যে সমস্ত কথাবার্তা হচ্ছে পরস্পরকে, মানুষকে না আসলে এটা খেয়াল করা দরকার যে আসলে আমি কে, আমি কি বলতে পারি, আমি কি ভাবতে পারি, আমার সব ভাবনাকে আমি প্রকাশ করতে পারি। এটাও তো আমার অবস্থান, আমার যাই কোথায় বসে বলছি, আমার নিজস্ব কালচারাল যে আপনার মানে যে স্কুলিংগুলি, এগুলোর উপর নির্ভর করে। তো আমি মনে করি যে এটা আসলে থামানো উচিত। কিন্তু আপনি বলছেন যে এটা জেনজি কালচার অনেকে বলে। হ্যাঁ, জেনজিরা অবশ্যই যে স্লোগান দিচ্ছে, আপনি যেটা বললেন যে আমরা মুখেও আসলে উচ্চারণ করতে পারবো না, কিন্তু আবার অন্যদিকেও আমরা ফজলুর রহমানের কথা যদি বলি, যে ভাষা তিনি ব্যবহার করেন বা যেসব উপাধি বলেন বা কি বলবো এটা সম্বোধন বলেন, যেসব শব্দ তিনি ব্যবহার করেন, সেগুলো যে খুব বেশি কি আসলে অন্যজনের প্রতি শ্রদ্ধা রাখা বা ইয়ে বলা যায় যে এই ভাষাগুলি ব্যবহার করা উচিত কিনা? সমালোচনার ভাষা কিন্তু ভিন্ন ভিন্ন হবে। হ্যাঁ, হবে। এটা মনে করেন আমি একটা আপনার সমালোচনা করছি, আমার এই সমালোচনার মধ্যে কতটুকু লজিক আছে, কতটুকু ইমোশন আছে, এর উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করবে। আমি যদি ইমোশনাল হয়ে যাই তখন এক ধরনের ভাষা হবে। কিন্তু আপনি যতভাবে আমাকে বলান না কেন, এর মধ্যে কিন্তু অশ্লীলতা ঢুকানো যাবে না। মানে কিছু কিছু শব্দ আছে যেটা নাকি আপনি মানে প্রকাশ্যে বলতেই পারবেন না, নিশ্চয়ই, তাই না? সেটা আমাদের ওই জায়গাটা আমাদের নিয়ন্ত্রণ করতে হবে। আর আবেগ তো থাকতেই পারে, আবেগ উনি যেগুলো বলেছেন হয়তো ওইভাবে অনেকে শুনতে ভালো লাগে না, উনিও এই জন্যই তো ওনাকে শোকজ করা হয়েছে। ওটা যদি খুবই স্বাভাবিক হতো তাহলে শোকজ করা হতো না। মানে রাজনীতিবিদরা যখন প্রকাশ্যে মানে যে কোনো রাজাকারের বাচ্চা হোক, যে কোনো বাচ্চা হিসেবে সম্বোধন করে, কারণ আমরা সবসময় জানি এই স্কুলিং তো অবশ্যই সবসময় থাকে যে বাবা মাকে কেন্দ্র করে, পরিবারকে কেন্দ্র করে গালিগালাজটা যে কারোর জন্যই আসলে খুবই ইয়ে হয়, মর্মস্পর্শী হয় এবং ক্ষুব্ধ হওয়ার মতো ঘটনা হয়। রাজনৈতিক নেতারা একটা বড় পর্যায়ে থাকেন, তাদের কাছ থেকে সবাই শিখে। তখন এই বাচ্চা সংক্রান্ত গালিগুলি আসলে যখন রাজনীতিবিদদের থেকে সবার, মানে আমি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তরফ থেকে আমরা বলছি, কারণ রাজাকারের বাচ্চা তার কাছ থেকেও শুরু হয়েছে বানান, এবং অনেক ক্ষেত্রে আমরা এখনকার রাজনীতিবিদদের মধ্যেও দেখছি। আপনার কি মনে হয় এটা একটা সর্বোচ্চ লঙ্ঘন শিষ্টতার? শুনেন, আমি না মানুষকে তাকে দিয়ে বিচার করতে চাই। আমার বাবা কি ছিলেন, আমার দাদা কি ছিলেন, এটা আমি মনে করি বিচারের জন্য কোনো মাপকাঠি হওয়া উচিত না। এটা পরিষ্কার, হাজির ছেলে পাজি হয় ভাই, বহুত আছে এরকম। আবার মানে আপনার খুনির ছেলেও কিন্তু মসজিদের ইমাম হতে পারে। এটা এবং আপনি যদি ধর্ম মানেন তাহলে কিন্তু আপনার হাসরের ময়দানেও কিন্তু তোমার বাবা কি ছিল এটা কেউ দেখবে না, তুমি কি সেটা বলো।
তো মানুষকে তাকে দিয়ে বিচার করে, তার কর্ম দিয়ে বিচার করা উচিত। কিন্তু এই যে মানুষকে মনে করেন বংশানুক্রমিক বিচার করার যে প্রবণতাটা, এটা ভালো না, এটা উচিত না। এটা হলে হয় কি, মানে একজন মানুষকে আপনি আটকাই দিচ্ছেন। আমার বাবা রাজাকার হতে পারেন, কিন্তু তার মানে আমি কি দেশপ্রেমিক হতে পারবো না? কাজে আমাকে মনে হয় যে ওভাবে বলাটা আমি মনে করি ঠিক না। আবার একই রকম এখানেও তো দুই দিকে আছে, তো যাকে যাকে তার মতো করে বলা উচিত। তারপরে আমি যাকে বললাম যে আবেগটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার, আবেগও মানুষকে অনেক সময় প্রভাবিত করে, তবে আমি মনে করি না করলে ভালো, না করলে ভালো। নিশ্চয়ই। শামসুজ্জামান দুদু, অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। রাজনৈতিক দলগুলোর কথায় যেহেতু আসছে, আবেগ, ক্ষোভ, আনন্দ সবার প্রতিই থাকবে। আসলে রাজনৈতিক দলের নেতারাও তো মানুষ, তারা অনেক বেশি মানবিক হবে, তারাও নানা সময় ক্ষুব্ধ হবেন, রাগান্বিত হবেন, অনেক কথা বলে ফেলবেন। কিন্তু তারপরেও সবসময় বলা হয় না যে যারা রাজনীতিতে শীর্ষ নেতৃত্বে থাকেন তারা আসলে তাদের আচরণের জায়গায় এমন জায়গায় থাকবেন যাতে জনগণ একটা তাদের কাছ থেকে শিক্ষণীয় জায়গায় থাকেন যে আমরা আচরণটা কেমন করব, কারণ লাখ লাখ কর্মী সমর্থক তাকে অনুসরণ করে। আপনার কি মনে হয় না যে আজকালকার আসলে রাজনৈতিক নেতাদের সহিষ্ণুতা একটু কমে যাচ্ছে কি, নাকি আসলে অন্য কিছু ঘটছে এখানে? জি, আপনাকে ধন্যবাদ। এটা দৃষ্টিভঙ্গির ব্যাপার। আপনি যদি একটা দেশের গণতান্ত্রিক বিধি ব্যবস্থা, কালচার সত্যিকার ডেভেলপ করে থাকে, তাহলে ভাষা, চালচলন, ব্যবহার, এমনকি তাকানোর ভঙ্গিটাও একরকম হবে। আর স্বৈরতান্ত্রিক বিধি ব্যবস্থা যদি বিদ্যমান থাকে এবং সেটি যাওয়ার পরপরই গণতান্ত্রিক হয়ে গেল, এরকম যদি কেউ ভাবনার মধ্যে নিয়ে আসে, তাহলে সে হোঁচট খাবে। এটা আমার কাছে মনে হয়েছে। আপনি কখন কিভাবে একটি সভায় উপস্থিত মানুষগুলোকে আপনার নিয়ন্ত্রণে নিয়ে আসবেন, এটা সব বক্তা পারে না। আপনি ক্লাসের শিক্ষকের ভঙ্গিমায় যদি জনসভা বক্তৃতা করতে যান, তাহলে অর্ধেক মাঠ খালি হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। আবার ওই একজন রাজনৈতিক নেতা যদি রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক হিসাবে তার শ্রেণীকক্ষে বক্তৃতা করতে চায়, তাহলে হাসাহাসি পড়ে যেতে পারে। তো তাৎক্ষণিক বিবেচনায় একজন নেতা যখন গণতান্ত্রিক সাংস্কৃতিক অধিকারী হয়, একটু আগে আপনি একটা শব্দের কথা বললেন যে রাজাকারের বাচ্চা, এ যদি সাংস্কৃতিক বিবেচনায় স্বৈরতন্ত্র, একদলীয় দৃষ্টিভঙ্গি, দাম্ভিকতা এগুলো আসবে তার রাজনৈতিক অবস্থানগত কারণে, আমার কাছে এটা মনে হয়। তা আমাদের পাকিস্তান আমল থেকেই যদি একের মুক্তিযুদ্ধ পর্যন্ত থাকি, তো পাকিস্তানের স্বৈরতান্ত্রিক বিধি ব্যবস্থায় এটাকে গণতান্ত্রিক বিধি ব্যবস্থা বলা যাবে না। কখনো কখনো পাকিস্তানে ঝলক দিয়েছে গণতান্ত্রিক ব্যবস্থা, এবং এই দেশটা ভেঙেই গেছে গণতন্ত্রের অনুপস্থিতিগত কারণে। 70-তে একটা দল বিপুল ভোটাধিক্যে জয়লাভ করার পর তার কাছে ক্ষমতা দেওয়া হয়নি। স্বাধীনতার পর, মানে বাংলাদেশের 71 মুক্তিযুদ্ধের পরে আমরা যেটা প্রত্যাশা করেছি, কতটুকু পেয়েছে? মানে এই বিবেচনায় যদি আমি চুলছড়া আলোচনা করতে যাই, তাহলে দেখা যাবে কখনো কখনো পাকিস্তানের মতো এখানে গণতন্ত্র দেখা দিয়েছে, কিন্তু ধরে রাখা কঠিন হয়েছে। ধরেন 90-এর গণঅভ্যুত্থান, এই 54 বছরের মধ্যে, এটা ছোটোখাটো ঘটনা না, আরও এর থেকেও হৃদয় কাঁপানো, দেশ কাঁপানো, উপমহাদেশ কাঁপানো 24-এর গণঅভ্যুত্থান। আমাদের ছেলেমেয়েরাই তো অকাতর প্রাণ দিয়েছে। আমি যে ভাষায় কথা বলি না, যেভাবেই দেখি না কেন, তারা কিন্তু ন্যায়, সত্য এবং গণতন্ত্রের পক্ষে যে ভূমিকা পালন করেছে, তখন আমাদের ত্রুটি বিচ্যুতি ভূমিকা যাই থাক না কেন, সব কিছু মিলান হয়ে যায় এই গণঅভ্যুত্থানের প্রেক্ষিতে। কিন্তু যারা নায়ক ছিল ওই সময়কে তাদের অবদান, আমি কথাটা শেষ করি। এটি এক বছর যেতে না যেতেই যাদেরকে আপনি নায়ক হিসেবে উল্লেখ করলেন, যারা ইতিহাসের সত্যিকারের নায়ক হিসাবে চিহ্নিত হতে পারত, লক্ষ্য করবেন, হতে পারত মানে হয় নাই, তাদের ভূমিকাগুলো হঠাৎ করে যা প্রত্যাশিত ছিল একেবারে বিপরীত মেরু, অর্থাৎ উত্তর থেকে দক্ষিণে চলে গেল। অর্থাৎ ব্যক্তি গোষ্ঠী স্বীয় স্বার্থে তারা যে এমন কিছু ঘটনার সঙ্গে নিজেকে যুক্ত করেছে, এমনকি রাজনৈতিক, যেটা আপনি বলছেন, যেসব ভাষা ব্যবহার হয়েছে প্রথাগতভাবে, দু একজন হয়তো সিনিয়র নেতা ওই সঙ্গে যুক্ত হয়েছে, কিন্তু অধিকাংশ তরুণদের কাছে যেটা আমরা প্রত্যাশা করেছিলাম সেটা আমরা পাইনি, এটাই স্পষ্ট করে বলা যাবে। এটা এতটাই দুঃখজনক, যে কোনো ধরেন মুক্তিযুদ্ধের পরে একটা নেতৃত্ব বেরিয়ে এসছে, 90 গণঅভ্যুত্থানের পর একটা নেতৃত্ব বেরিয়ে এসছে, 69 গণঅভ্যুত্থানের পরেও তরুণরা একটা নেতৃত্ব, কিন্তু 24-এর এই গণঅভ্যুত্থানের পরে যেটা আমরা প্রত্যাশা করেছিলাম একঝাঁক নেতৃত্ব পাবে জাতি, সেটা কেমন যেন হারিয়ে গেল নিজে থেকেই। এবং সেটা এতটাই বিতর্কিত হলো, তাদের নিয়ে সঙ্গে করে এখন রাস্তা চলা, অনুষ্ঠানে ডাকা,
কথা বলা, এটাও বোধহয় একটা ঝুঁকিপূর্ণ অবস্থায় চলে গেছে। অর্থাৎ মানুষ সহজভাবে তাদেরকে নিতে পারছে, এটা ব্যক্তিগতভাবে। আমি তো ছাত্র রাজনীতি থেকে এখানে আসছি, ছাত্র রাজনীতির মধ্য দিয়ে কিন্তু এই গণঅভ্যুত্থানের উত্থান বা বহিঃপ্রকাশ। সেই কারণে আমার কাছে মনে হয়েছে যে এই যে মব কালচারের কথা বললেন, রাজনীতিতে মব কালচারটা কি ধ্বংসাত্মক একটি ঘটনা। আপনি ভিন্ন মতকে কোনোভাবে অ্যাকসেপ্ট করছেন না, আর ভিন্ন মতকে আপনি অ্যাকসেপ্ট করা না করা মানে হচ্ছে আপনি গণতন্ত্রকে অ্যাকসেপ্ট করছেন না, আর গণতন্ত্রকে অ্যাকসেপ্ট না করলে আপনি স্বৈরতন্ত্রের দিকে যাচ্ছেন। স্বৈরতন্ত্রের দিকে যদি যান তাহলে আপনি তো গণতন্ত্রের যে মহান ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন সেখান থেকে আপনি পিছনে হাঁটা শুরু করছেন। তো তারা কলঙ্কিত করছে গণঅভ্যুত্থানকে, মানে এটা বলে এই মবতন্ত্র কিন্তু কখনো কখনো এমনভাবে ভয়ঙ্করভাবে মানে প্রকাশ পাচ্ছে, এটা চলে গেছে তো যায় নাই, বরঞ্চ সব কিছু স্থবির করে দিচ্ছে, আতঙ্কগ্রস্ত করে দিচ্ছে। এই স্থবিরতার কারণে কি অসহিষ্ণুতা, যেটা আমি শুরুতে বলছি, যে স্থবিরতা, অসহিষ্ণুতা তো অবশ্যই স্থবিরতার কারণে আসবে। ব্যবসা বাণিজ্য, এখন একটা অফিস খোলার আগে সে 7 বার চিন্তা করবে, ব্যবসায় ইনভেস্ট করবে, তাই তো একটা অফিস খুলবে, বসবে 7 বার চিন্তা করবে আমি বসতে পারবো কিনা। কারণ সে শুনছে তার বন্ধুর অফিসটা দখল হয়ে গেছে, সে শুনছে গ্রামে তার পরিচিত জন একেবারে মব কালচারের নামে অন্য একটা কথা তুলে পিটায় মেরে ফেলেছে। তো এই তন্ত্র, এটা আগে আপনি যদি ধরে নেন যে আওয়ামী 3টে নির্বাচনে যেসব ঘটনা তারা এককভাবে করত, এটা তাদের দখলে ছিল, তারা যা খুশি তাই করতো। বিরোধী দল হলেই মামলা, বিরোধী দল হলেই জেলে, বিরোধী দল, এটা এককভাবে হতো। এখন এটা ছড়িয়ে গেছে এবং যারা এটাকে ঠেকাবে তারাই অংশগ্রহণকারী, আমার বিবেচনায় অংশগ্রহণকারী হয়েছে। সেই জন্য আমার কাছে যেটা মনে হয়, অশ্রদ্ধা, অশ্লীলতা, মানে এমন এমন শব্দ ব্যবহার করছে। রাজনীতিতে কিছু কিছু শব্দ আছে, যেমন একজন শ্রমিক নেতা ছিল ঈশ্বরদীতে, এই মুহূর্তে আমার মনে পড়ছে না, কমিউনিস্ট পার্টির ইয়েতে, সেই বক্তৃতার সময় মাঝে মাঝে মানে সরকারকে বলছে এটা হারামজাদা সরকার। তা হারামজাদা শব্দটা ওই জায়গাটা এমনভাবে মানুষ গ্রহণ করতো যে আরও কিছু সে শুনতে পাবে। আমি জিজ্ঞেস করছিলাম ওনাকে যে আপনি মাঝে মাঝে গালি দিলেন, আমরা এখন ছাত্র, তখন বললো দৃষ্টি আকর্ষণের জন্য দুদু, এমন কিছু জিনিস কবিতার মধ্যেও থাকে যে শব্দগুলো নিয়ে পুরো কবিতা তখন তাকে অশ্লীলতা হোক বা এটা না আমি বলি শেষ করে, এটা সে অশ্লীলতা পর্যায়ের গালির পর্যায়ে তো পড়ে না, গালির পাশাপাশি সরকারকে সমালোচনায় একটা শব্দ দিয়ে সে সরকার হারামজাদা সরকার, আইয়ুব খানকে বলছে সে পাকিস্তান আমলে। তো কখনো কখনো আপনি যদি একটা শব্দকে উপস্থাপনার ঢং জানেন তাহলে সেটি আর গালি মানে আপনি বলছেন যে পরিবেশ এবং পরিস্থিতি ওই শব্দটা নানা মাইনে করে। রাইট। অনেক ধন্যবাদ মাসুদ কামাল। যে কথাটা আসলে শামসুজ্জামান দুদু বললেন যে যারা আসলে নায়ক হতে পারতেন, তিনি পাস্ট টেন্সে কথা বলেছেন, পারতেন মানে এখন পারেন না, এবং তাদের নিয়ে চলাটাও এখন অনেকখানি কষ্টসাধ্য হয়ে গেছে। একটা কথা আপনার কাছে জানতে চাই, আপনি সাংবাদিক হিসেবে সকল জায়গায় কথা বলেন, টক শোতে কথা বলেন, সবকিছুতে কথা বলেন, ওই 16 বছরে আমরা খুব কম সময় দেখেছি যে সবাই একটু মানে কেউ বাছাই করতো না যে আমার সাথে কে বসতে যাচ্ছে। এখনকার সময় হচ্ছে বিএনপির বেশিরভাগ নেতারাই এনসিপির কারোর সাথে বসতে চান না। আবার এমন হয়েছে সিলেক্টিভ থাকেন, এর সাথে বসা হবে, ওর সাথে বসা হবে, ওর সাথে বসা হবে না। জামাত সিলেক্টিভ থাকেন, তার সাথে বসবেন, তার সাথে বসবেন, তার সাথে বসবেন না। এনসিপির শীর্ষ নেতারা তো আসেনি না টক শোতে, গুটি কয়েক তাদের চ্যানেল আছে, তাদের ছাড়া। এই যে একটা বাজ বিচারের সংস্কৃতি তৈরি হয়েছে, অথচ আগে প্রত্যেক নেতার সাথে বসতেন, কারণ ওই শ্রদ্ধাবোধ রেখেই তারা বসতেন। এই বাজ বিচারটা কেন? বিতৃষ্ণা থেকে মুখোমুখি হতে চান না, এর জন্য মানে কি? আমি এটা আসলে আপনার কাছ থেকে জানতে চাই। না, এটা হলো জানেন, যেমন দুদু ভাই কেমন লোক আপনি আমাকে জিজ্ঞাসা করলেন, আমি ওনাকে সম্বন্ধে যে কথাগুলো আমি বলবো এগুলো আমি কিসের ভিত্তিতে বলবো? মানে আমি ওনাকে যেভাবে দেখেছি, আমার সঙ্গে উনি যে আচরণটা করেছেন, এইগুলোর ভিত্তিতে আমি বলবো। তো এখন ওইখানেও ওনারা যে বাজ বিচারটা করেন, এটা কিন্তু ওইটার ভিত্তিতেই। আজকাল তো মনে করেন আপনার সোশ্যাল মিডিয়া খুব ওপেন হয়ে গেছে, যে কারণে আপনার এখানে প্রোগ্রামে আজকে ধরেন ওনার সঙ্গে আমার একটা অপ্রীতিকর ঘটনা ঘটলো, এটা কিন্তু এইখানে আর সীমাবদ্ধ থাকবে না, অথবা এই প্রোগ্রামটা যারা মিস করছে তারা দেখবে না তাও বলতে পারবেন না, এটা তো চলতেই থাকবে। আপনারা তো কিছু একটা যদি মানে বেশি আলোচিত হয়ে যায়, ওটা অন্যরা আবার কপি করে তাদের মতো করে চালাচ্ছে। কাজেই ওনার চরিত্রটা কেমন, আমার চরিত্রটা কেমন, এটা কিন্তু মানুষের কাছে গোপন রাখার কোনো সুযোগ নাই। যার সঙ্গে আমি কখনোই বসিনি সে কেমন সেটাও এখন কিন্তু আমি জানতে পারি, বিভিন্ন রকম এই ভিডিও দেখে জানতে পারি। হয়তো অনেকে চিন্তা করে যে এতদিন ধরে পলিটিক্স করতেছি, ঠিক আছে, আর এই সমস্ত মানে মান সম্মান নিয়েই বাকি সময়টা কাটুক, সমস্যাটা কি? এটা যদি কেউ ভাবে
যদি এটা নিয়ে কেউ সতর্ক থাকে তাহলে এটা অন্যায় কিছু না। কিন্তু এটা তো আগে আমরা এত দেখতাম না, মানে এতখানি বাজবিচার আগে দেখতেন না দুটা কারণে। এক নম্বর কারণ হলো আগে জিনিসগুলো এতটা প্রকাশিত হতো না, এক নম্বর। আর দ্বিতীয় কারণ হলো আসলে কিছু ছেলে মেয়েদের মধ্যে দেখেন ভাই বয়সের একটা ব্যাপার আছে কিন্তু। কারণ আমি দুদু ভাইকে দুদু ভাই বললাম কেন? উনি কি আমাকে বলছে আমাকে ভাই ডাকো? বলছে? বলে নাই তো, তাই আমি ডাকলাম কেন? শ্রদ্ধা আমি এটা জানি যে উনি আমার সিনিয়র, ইউনিভার্সিটিতে যখন আমি পড়তাম তখন উনি বড় নেতা, আমরা ভোট টোট দেই আর কি। তো সে ভাই ডাকি, আমি যে ওনাকে ভাই ডাকি উনিও জানতেন না, কিন্তু আমি তো জানি ওনাকে, আমাকে জানার ওনার কোনো কারণ নাই, কিন্তু আমি তো ওনাকে জানি। তো সেই হিসাবটা কিন্তু আমরা আমাদের সোসাইটিতে, এই বাংলাদেশের সোসাইটিতে মানুষ এটা মেনটেন করে, কিন্তু শ্রদ্ধা করে, ওনার সামনে দেখলে সালামটা আগে দেই, অথবা দেখা হলে সিগারেটটা লুকিয়ে ফেলাই, এগুলো কিন্তু আছে ভাই দেশে।